তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। কি দেখছি, কি বলার কথা কি বলছি, কি দেখার কথা কি দেখছি। এই কয়েক মাসে যেটা দেখলাম, এই যে স্থানীয় সরকার উপদেষ্টা তাকে নিয়ে বিস্তর অভিযোগ। বিগত 9 মাসে বিএনপি মূলত রাজপথের কোনো সরকার বিরোধী কোনো কর্মসূচি বা তেমন কোনো জাতীয় কোনো দিবস ছাড়া কোনো কর্মসূচিতে যায়নি। দিস ইজ ফার্স্ট বিএনপি একটা অধিকারের জন্যে রাজপথে একটা নেমেছে বা একটা কর্মসূচি। এটা কোনো প্রয়োজন ছিল না, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। ইশরাক হোসেনকে কি কারণে আটকানো হচ্ছে, তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। একই আইনে একই প্রক্রিয়ায় বাংলাদেশের চট্টগ্রামের মেয়র থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছে, শপথ নিয়েছে। শুধুমাত্র এই কথাটা আমরা আগে থেকেই জানতাম, শুনেছি যে ইশরাক হোসেনকে এই দায়িত্ব দেওয়া হবে না। হ্যাঁ, আপনি একটা আইনি প্রক্রিয়া, যেটা কোর্ট আপনার পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ, যে ওই নির্বাচনে জালিয়াতি করা হয়েছে, তার মানে ইশরাক হোসেন ওখানে নির্বাচিত। এটা তো সত্য যে যদি নির্বাচনটা হতো তাহলে বিগত 5 বছর মেয়রের দায়িত্ব পালন করতেন ইশরাক হোসেন। তাকে বঞ্চিত করা হয়েছে, কোর্ট তার পক্ষে ইনসাফ দিয়েছে বা ন্যায় বিচার দিয়েছে। এর প্রেক্ষিতে ইলেকশন কমিশন একটা স্বাধীন সার্বভৌম সংস্থা, তারা ইচ্ছা করলে আইন মন্ত্রণালয়ের সুপারিশ নিতেও পারে বা না প্রয়োজন না করলে নাও নিতে পারে। তারা এটা আইন মন্ত্রণালয়ের সুপারিশ ছাড়াই তারা এখানে দিয়েছে। এখন সরকার যেটা বলছে আইন মন্ত্রণালয়ের সুপারিশ কেন নিল না, এটা তো বাধ্যবাধকতা আছে বলে মনে করি না। বা যদি ইলেকশন কমিশন সুপারিশ না নিয়ে ভুল করেও থাকে, সেটা ইলেকশন কমিশনের ব্যাপার। আমি তো আমার সমস্ত প্রক্রিয়া শেষ করে আমি দায়িত্ব, আমার নামে গ্যাজেট হয়েছে, আমি কোর্টের রায় পেয়েছি, আমাকে আপনি কি দিয়ে আটকাবেন? আপনি বলছেন একটা উকিল নোটিশ, কোথাকার কোন দুইজন মানে অপরিচিত একেবারে দুইজন উকিল দিয়ে আপনি নোটিশ পাঠালেন, সেটা কি কোনো আইনি প্রক্রিয়ায় বাধা হতে পারে? হওয়া উচিত। এখন যদি কোনো লয়ার, যে কোনো একজন আইনজীবী বলে যে সরকার অবৈধ, এইটা বলে একটা লিগ্যাল নোটিশ পাঠাই দিল, তাহলে কি সরকার অবৈধ হয়ে যাবে বা সরকারের কার্যক্রম ব্যাহত হয়ে যাবে? এটা তো একটা অত্যন্ত খোরা যুক্তি। আজকে আমি সার্জিস আলমের বা আসিফের যে ফেসবুক স্ট্যাটাস দেখলাম, একেবারে মানে কি বলবো, এটা তো কোনো মানে কোনো যুক্তির মধ্যে পারে না। আপনি ছাত্রনেতা থেকে এখন জননেতা হচ্ছেন, আপনার অভিজ্ঞতা কি বলে আসলে? এই আমার অভিজ্ঞতা এখন যেটা দেখছি, আমরা অনেক দেখলাম, অনেক সহ্য করেছি ফ্রম ডে অন থেকে, প্রায় বিএনপিকে মেলাইন করবার জন্য, বিএনপিকে কোণঠাসা করবার জন্য, বিএনপিকে মানে হেয় করবার জন্য হেন কোনো প্রক্রিয়া নাই যা চক্র করছে। এর মধ্যে সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, গোটা সরকার যদি নাও হয়ে থাকে, এর মধ্যে রাজনৈতিক দলের একটা অংশ আছে, জামাত এবং এনসিপির একটা নেক্সাস আছে। সেই নেক্সাসের মধ্য দিয়ে বিএনপি ঠেকাও, বিএনপিকে গোথাও, এবং বিএনপি যদি যাতে ক্ষমতায় না আসতে পারে, বিএনপি যাতে নির্বাচিত না হতে পারে, সেই জন্য টার্গেট করে এই ধরনের প্রক্রিয়া করা হচ্ছে। ঢাকা নগরীর ক্ষেত্রেও তাই হচ্ছে। আপনি ইশরাক হোসেনকে আপনি দিতে পারবেন, এর পিছনে অনেক কারণ, নানানজন নানানভাবে বলছেন। স্থানীয় সরকার উপদেষ্টাকে নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা যখন, তার বয়স কত আমি জানি না, 24-25 হইতে পারে। বাংলাদেশের ইতিহাসে এই বয়সে ক্যাবিনেট মন্ত্রী কেউ হয়েছে আমি জানি না, কবে হয়েছে তাও আমি জানি না। আচ্ছা, উনি হয়েছেন, ওনার আন্দোলনের শক্তি। আচ্ছা, ওনাদের বয়স যদি 25 হয়ে থাকে, আমরা আজ থেকে 17 বছর আগে ইশরাক হোসেনরা রাজপথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে যুদ্ধটা করেছি, লড়াইটা করেছি, তখন তো তারা শিশু, এবং এখনো তাদের যে অভিজ্ঞতার অভাব। শুধুমাত্র তাই নয়, আপনার মুরাদনগরে এই উপদেষ্টার বিরুদ্ধে মানে একেবারে স্পষ্ট অভিযোগ আছে, সেখানে আওয়ামী লীগকে নিয়ে তিনি একটা মানে সিন্ডিকেট তৈরি করেছেন। এমপি হবার খায়েশ হয়েছে, হতেই পারেন। আবার আপনি যখন বলেন কথা না, আপনি আপনার লোকেরা যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলছে, আপনি বলেন তো দেখি, আমি কি বলবো এই কথার এগেনস্টে। যিনি বলেছেন বড় গলায়, কালকে আমি দেখলাম তিনি চট্টগ্রামে গিয়ে রাত যাপন করেছেন শ্রমিক লীগ সভাপতির বাড়িতে, এবং যেই শ্রমিক লীগ সভাপতির নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে, মামলা রয়েছে, তার বাড়িতে আপনি রাত্রি যাপন করে আপনি বলেন মানে কি বলে, ওই যে বলে না, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। কি দেখছি, কি বলার কথা কি বলছি, কি দেখার কথা কি দেখছি। এই কয়েক মাসে যেটা দেখলাম, এই যে স্থানীয় সরকার উপদেষ্টা তাকে নিয়ে বিস্তর অভিযোগ। তিনি ওখানে ইশরাক হোসেনকে কেন বসতে দিবেন? একজন মুক্তিযোদ্ধার সন্তানকে কি কারণে বসতে দিবেন? ওখানে তো অনেক খনি আছে, খনি, সেই খনির মধ্যে উনি বসে আছেন। সেইখানে উনি মন্ত্রণালয়ে যান না, ওখানে বসে থাকেন। কি কারণে বসে থাকেন? মন্ত্রণালয়ে ওনার অফিস নেই, ওনার ঘর নাই, ওনার বসবার কথা তো মন্ত্রণালয়ে। উনি দক্ষিণ সিটি কর্পোরেশনে কি কারণে বসেন? হ্যাঁ, সেখানে ইশরাক হোসেন গেলে
তার এই লুণ্ঠন আর ভাগ বাণিজ্যের একটা ব্যাঘাত করতে পারে, ব্যত্যয় হতে পারে। সেই জন্য ইশরাক হোসেনকে ওখানে বসতে দেওয়া যাবে না, বা বিএনপির প্রতিনিধিকে ওখানে বসতে দেওয়া যাবে না, মুক্তিযোদ্ধার সন্তানকে ওখানে বসতে দেওয়া যাবে না। এই সিটি কর্পোরেশনের সাথে এই ইশরাক হোসেনের পিতা সাদেক হোসেন কোকার একটা স্মৃতি আছে, একটা আবেগঘন বাস্তবতা আছে। সেই কারণে হয়তো ইশরাক হোসেন সেখানে যেতে পারেন, বা বিএনপি তাকে সেখানে অ্যাসাইন করতে পারে। হ্যাঁ, শুধুমাত্র ক্ষমতা কক্ষিগত করাই বিএনপি একমাত্র কাজ করতে পারে। আর এটা তো বিএনপির হক, এটা তো ইনসাফ। ইশরাক হোসেনকে তো বঞ্চিত করা হয়েছে ওখান থেকে, আপনি তাকে বসতে দেবেন না। আপনি কাকে বসতে দেবেন? আপনি ওই যে কি একজন বসাইছেন, তার নাম কি, ওই যে মোহাম্মদ এজাজ, এক সিটি কর্পোরেশনে বসাইছেন, তার নামে এমন কোনো অভিযোগ নাই, যেটা ওই যে জুলকারনাইন সাহেব স্পষ্ট করে দিয়েছে, শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু হাই হচ্ছে না, কি প্রেম, তাকে আপনি বসেছেন। তার নামে হিজবুত তাহরি লুঙ্গির নিচে মানে পরিচয় গোপন করে যারা আন্দোলন করছে, তখন যারা লুঙ্গির নিচে ছিল, তখন ইশরাক হোসেন রাজপথে বুক চিতিয়ে প্রতিবাদ করেছে, রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। কোথায় ছিলেন আপনারা? আপনি ইশরাক হোসেনকে এখন বসতে দেবেন না, সবকিছু সম্পন্ন করবার পরেও কেন বসতে দেবেন না? ওইখানে এমন একজন প্রশাসককে আবার সিটি কর্পোরেশনকে বসাইছেন, তার একের মধ্যে তিন আর কি। উনি একাধারে এলজিআরডি মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি, একাধারে উনি প্রশাসক, একাধারে আবার ওয়াসার এমডি বানাইছেন, একজনের মধ্যে তিনজন। আবার নাবিলা নামে একজন আছে, তাকে পেট্রোলিয়াম কর্পোরেশনের কোথাকার এই যে আশুগঞ্জের নাবিলা ইদ্রিস, আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের পরিচালক বানাইছেন, যিনি আবার গুম কমিশনের সদস্য। তো এক ব্যক্তি যদি আপনি কত কাজ করাবেন? এদেশে মানুষ নাই? এখানে আপনার জুলাইয়ের শক্তি কি আপনি একা? আপনি কথায় কথা খালি জোলাই শক্তি বলছেন। আপনার সাথে হাসিনার কি পার্থক্য হইলো? হাসিনা খালি বাপের অভিযোগ কি স্বজন হারানোর বেদনা সামনে নিয়ে আসতো, আর আপনি ওই যে ঠোঁট কাটা একটা ছবি সামনে নিয়ে আসছেন। আপনি জুলাইকে সামনে নিয়ে আসছেন। জুলাইয়ের জন্য ইশরাকের অবদান নেই, জুলাইয়ের জন্য বিএনপির অবদান নেই, জুলাইয়ের জন্য আমরা হাজার হাজার রাত আমরা জাগ্রত থাকি নেই, জুলাইয়ের জন্য আমরা রক্ত ঝরাই নেই, জুলাইয়ের জন্য আমরা জেল খাটি নেই, জুলাইয়ের জন্য আমার পাশ থেকে আমার সহযোদ্ধা গুম হয়ে যায় নাই, জুলাইয়ের জন্য আমার সহযোদ্ধার সন্তানদের দিকে আমরা তাকাইতে পারি না, আমার পাশ থেকে গুলি খেয়ে পড়ে যায় নাই। এগুলোকে আপনি একা জুলাইয়ের থাওয়াদার হয়েছেন, সোল এজেন্ট হয়েছেন। এগুলো হলো ফ্যাসিস্টের নতুন বীজ বাংলাদেশে রোপিত হয়েছে। এটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবো আমরা জানি না। এই সংঘাতটাকে নতুন করে বাংলাদেশে আবার মানে সামনে নিয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবে। আমি জানি না এর মধ্যে লোভও থাকতে পারে, টোপও থাকতে পারে, এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখার সময় একটা মানে চিন্তা থাকতে পারে। এটা দুর্ভাগ্যজনক।